ফাইনালি ক্রিকেট ইজ ব্যাক ইন বাংলাদেশ, ক্রিকেট ইজ ব্যাক ইন হোম অফ ক্রিকেট, এই কথাটা বলাই যায়। যদিও মাঝখানে বাংলাদেশ খেলার বাইরে ছিল না, ঘরোয়া ক্রিকেট 2টা টুর্নামেন্ট চলে গেছে, বিশ্বকাপ চলতে চলতে, তবে যেটার জন্য দর্শকেরা অপেক্ষা করে, যেটার জন্য আসলে দেশের ক্রিকেট নিয়ে মাতামাতি হয়, সেটা মূলত ইন্টারন্যাশনাল ক্রিকেটই টিকিট নিয়ে কাড়াকাড়ি করে দর্শকরা। ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্যই গ্যালারিতে ভিড় জমে। সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট অবশেষে আবারও ফিরছে মিরপুরে। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা অনেক কারণেই ইম্পর্টেন্ট, সিরিজটা অনেক কারণেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা উচিত। প্রথমত 2015 সালে শেষবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান এসেছিল। দ্বিতীয়ত এই জায়গাটাতে থেকেই শুরু, আগামীকাল থেকেই শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন, অর্থাৎ 2027 বিশ্বকাপ মিশন। বাংলাদেশের 2027-এর বিশ্বকাপটা এখনও কনফার্ম হয়নি টাইগাররা সরাসরি খেলবে কি না। তাই এই প্রথম ম্যাচটা থেকে, আগামীকাল দুপুর যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে, সেই ম্যাচটা থেকেই বাংলাদেশের বিশ্বকাপের লড়াইটা শুরু হয়ে যাবে, অলিখিতভাবে হলেও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যদি আসি যে 2015 সালে যখন পাকিস্তান বাংলাদেশে খেলতে আসে, তখন থেকে কিন্তু একটা জোয়ার বাংলাদেশে শুরু হয়। আমরা গত 1 বছর বা 1.5 বছর আগে পর্যন্ত যে ব্যাপারটা বলতাম, বা স্পষ্ট করে বললে 2023 ওয়ানডে বিশ্বকাপের আগ পর্যন্ত আমরা যে ব্যাপারটা বলতাম যে ওয়ানডে ফরম্যাট বা 50 ওভারই এই ফরম্যাটটাতে আমরা সবচেয়ে বেশি শক্তিশালী, টাইগাররা যে কাউকে বলে কয়ে হারাতে পারে বা হারাতে সক্ষম, বা হারানোর যেই ক্যালিবারটা বাংলাদেশ দলের আছে, সেটা যেই টিমটা বিল্ড হয়েছিল সেটা 2015 পাকিস্তান সিরিজ থেকেই কিন্তু শুরু হয়েছিল। পাকিস্তানকে আমরা ডেকে এনে হোয়াইট ওয়াশ করেছিলাম, টাইগাররা হোয়াইট ওয়াশ করেছে। সেই থেকে যে একটা উত্থান বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে হয়েছে, সেটা কিন্তু অনেক লম্বা সময় ধরে চলেছে। এরপর একটা ডাউনফল শুরু হয়েছে, যাচ্ছে, যেটা আমরা বলি। সর্বশেষ সিরিজ যদিও আমরা জিতেছি, কিন্তু সেখানে আমরা ওই যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ একটা কথা বলেছেন যে পিওর উইকেটে, তার ভাষায় যদি আমরা বলি, আমরা ট্রু উইকেটে আমরা খেলতে পারিনি। আমরা নিজেদের যেই হোম গ্রাউন্ডের যেই ফ্যাসিলিটিস আছে সেটা আমরা ইউজ করেছি। দেখা গেছে 100 ওভারের মধ্যে মোটামুটি 90 বা 95 ওভারে স্পিনারদের দিয়ে করাতে হয়েছে। ওই টপিকে যাব না, আর যেটা যাব সেটা হচ্ছে ভবিষ্যতের দিকে। ভবিষ্যতে আমরা কোথায় যেতে পারি বা কোথায় যাওয়া উচিত, যেহেতু আগামীকালকের ম্যাচটা থেকে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু নির্ধারণ হতে পারে ভবিষ্যতে, সেটাই শুরু হতে যাচ্ছে। ওই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেই আলোচনাটাই করতে চাই দর্শক। একাদশটা আমরা যদি দেখি, স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, তানজিদ তামিম তার জায়গাটা মোটামুটি ক্লিয়ার, চমৎকার ফর্মে আছেন তামিম। আর সেই ফর্মটা তিনি দেখিয়েছেন T20 ফর্মেটে, তিনি দেখিয়েছেন সর্বশেষ যে টুর্নামেন্টটা হলো বিসিএলে দেখিয়েছেন। তামিমের সাথে ওপেনিংয়ে কে করবেন, এইটা নিয়ে একটা কোশ্চেন থাকতেই পারে, কারণ সৌম্য সরকার সর্বশেষ যেই ওডিআই ম্যাচ তিনি খেলেছেন, সেখানে তিনি 80-র ঊর্ধ্ব একটা ইনিংস তিনি খেলেছেন, দুর্দান্ত ফর্মে তখন তিনি ছিলেন। তো সেই হিসাবে তাকে দলে রাখা হবে, নাকি সাইফ হাসান, যিনি টপ ক্লাস ফর্মে আছেন বর্তমানে, ওয়ানডে হোক T20 হোক, সাদা বলে সাইফ হাসান বাংলাদেশের এই মুহূর্তে সেরা ব্যাটারদের একজন। তাই এই দুজনের মধ্য থেকে সাইফ হাসানকে আমি মোটামুটি এগিয়ে রাখবো, যেহেতু রিসেন্টে খুব ভালো ফর্মে তিনি আছেন। তিনি যেই ব্যাটার খেলবেন, তিনি যথারীতি নাজমুল শান্ত, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের মধ্যে একজন। খুব কদিন আগেই তিনি একটা ফাইনালে তার দলকে উঠিয়েছেন, তার আগে বিপিএল জিতিয়েছেন, এর আগে অদম্য T20-তে দুর্দান্ত করেছেন। তো সব মিলিয়ে 3 নাম্বার জায়গাটাও নাজমুল শান্তর জন্য সেটেল। 4 নম্বরে কে থাকবেন সেটাও মোটামুটি সেটেল, যাকে আমরা 5 নম্বরে খেলতে দেখেছি। যেহেতু 5 নম্বরে এই সিরিজে লিটন কুমার দাসকে খেলানো হবে বলে ইতোমধ্যে একটা ঘোষণা টাইপেরই দেওয়া হয়ে গেছে। এই 4 নম্বরে তাওহিদ হৃদয়কে আরও একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান
ফর্মেও আছেন, চমৎকার ফর্মেও আছেন। দেখা যাবে 4-5 এই দুইটা জায়গা বরাদ্দ যথাক্রমে তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাসের সঙ্গে। 6 নম্বরে একটা ইন্টারেস্টিং পরিবর্তন আমরা দেখতে পাবো নেক্সট ম্যাচ থেকে বা কালকের যে ম্যাচটা শুরু হবে সেখান থেকে। জাকের আলী অনেক দীর্ঘদিন ছিলেন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। তার কাঁধে ভর করে বাংলাদেশের স্কোরবোর্ড অনেক ম্যাচে হেলদি হয়েছে, তার কাঁধে ভর করে, তার ব্যাটে ভর করে বাংলাদেশ ম্যাচ জিতেছে। তবে সাম্প্রতিককালে তিনি তেমন পারফরমেন্স দেখাতে পারেননি কয়েকটা ম্যাচে। তাকে এই সিরিজের স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে, বাইরে তিনি আছেন। যিনি দলে ঢুকেছেন তিনি আফিফ হোসেন। ঢুকারই কথা আফিফ, সেই পারফরমেন্সটাই সর্বশেষ বিসিএলে তিনি করেছেন 64 অ্যাভারেজে আফিফ ব্যাট করেছেন, একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন, তাও 86 বলে একটা সেঞ্চুরি আফিফ হাঁকিয়েছেন। তো আফিফকে নিয়ে যেই কথাটা কয়েক বছর আগে বলা হতো যে আফিফ উইল বি দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট, তো কিন্তু সেই জায়গাটা আফিফ ধরে রাখতে পারেননি। অন অ্যান্ড অফের মধ্যে ছিলেন, ন্যাশনাল টিমে জায়গা পেয়েছেন, পারফর্ম করতে পারেননি, বাদ পড়েছেন, এই অবস্থাতেই ছিলেন। আবার আফিফের রাইজটা দেখা যাচ্ছে, তিনি ডাক পেয়েছেন। তাকে নিয়ে অ্যাকচুয়ালি অনেক আশাই দেখা যাচ্ছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শকদের মধ্যেও, যেহেতু তিনি পারফর্ম করেছেন, দুর্দান্ত একটা সেঞ্চুরি আমরা দেখেছি বিসিএলে তার। তো ওই পারফরমেন্সটাই তাকে যেহেতু জায়গাটা করে দিয়েছে, তাকে খেলানো হবে 6-এ। বিকজ ক্যাপ্টেন আজকে মেহেদী হাসান মিরাজ আজকে তিনি নিজেই বলে দিয়েছেন যে 7 নম্বর জায়গাটাতে তিনি থিতু হতে চান। তাকে ক্যাপ্টেনকে আমরা মোটামুটি ব্যাটিং পজিশনের সবগুলো জায়গা থেকে, ওপেনিং থেকে শুরু করে 8 নম্বর 9 নম্বরে পর্যন্ত আমরা তাকে বিভিন্ন সময়ে ব্যাটিং করতে দেখেছি। তিনি বলেছেন দলের প্রয়োজনে তিনি এই জায়গাগুলোতে তিনি ব্যাটিং করেছেন বা তাকে ব্যাটিং করানো হয়েছে। তবে তিনি 7 নম্বরে যেহেতু অনেকগুলো ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন, অনেকগুলো ম্যাচে বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন, সেই জায়গাটাতে তিনি 7 নম্বরে ব্যাটিংটা করতে চান, 7 নম্বরে তিনি থিতু হতে চান। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ 10 ওভারের কোটার একজন বোলার, ব্যাটে বলে 2 জায়গাতেই তিনি বাংলাদেশ দলকে আগামীকাল সার্ভিস দিতে চাইবেন, কারণ ব্যাট বল 2 অলরাউন্ডার হিসাবে তিনি দলে খেলেন। তবে সাম্প্রতিককালে তার পারফরমেন্সটা সেভাবে নেই, সেটা তিনি ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে। 7 নম্বরে ব্যাটিং করবেন, বোলিং 10 ওভার তার থাকবে। 8-এ যিনি ব্যাটিং করবেন আরও একজন অলরাউন্ডার রিশাদ হোসেন, বাংলাদেশের ব্যাটে বলে 2 বিভাগেই অন্যতম প্রধান ভরসা। বিশেষ করে রিশাদের কাঁধে আরও একটু বেশি দায়িত্ব থাকবে। পিএসএলে তিনি খেলেছেন, আর পিএসএলে খেলা ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে একটু বাড়তি রোল প্লে করতে হবে নিঃসন্দেহে, কোনো প্রশ্ন ছাড়াই। রিশাদ তারপরে দেখা যেতে পারে যে মিরপুরে কি বাংলাদেশ যথারীতি স্পিন বেশি খেলাবে, নাকি দেখা যাবে বেশি খেলাবে, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেছি, মাত্র একজন পেসার নিয়েও বাংলাদেশ খেলেছে, বাকি সবাই স্পিন ছিল। কিন্তু এইখানে একটা প্রশ্ন আসবে দর্শক, এখানে একটা যদি কিন্তু থাকবে, যেহেতু এই সিরিজটা বাংলাদেশের 2027 বিশ্বকাপের প্রথম ম্যাচ হিসাবে শুরু হতে যাচ্ছে, সেই হিসাবে পিচটাও আমরা দেখেছি, গত 2 দিন ধরেই বলছি যে পিচটাও ওইভাবেই প্রস্তুত করা হচ্ছে যে একটু স্পোর্টিভ, পেসাররা সুবিধা পাবে, যেমনটা সাউথ আফ্রিকান উইকেটে আমরা দেখতে পাই। তো সেই হিসাবে বাংলাদেশ 2 জন পেসার খেলানোর সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। 2 জন পেসারের পাশাপাশি আমরা তানভীর ইসলামকে আমরা দেখা যেতে পারে তানভীর ইসলামকে। এই 11 জন নিয়ে বাংলাদেশের একাদশ সাজানোর সম্ভাবনাটা খুব বেশি। বাংলাদেশ টস জিতে স্বভাবসুলভভাবেই মিরপুরে যেটা হয় যে টস জিতে আগে বোলিং করার টেন্ডেন্সি যে কোনো ক্যাপ্টেনের থাকে, শুধু বাংলাদেশের ক্যাপ্টেন না। তবে ওই ব্যাপারটারও আগামীকাল আমরা হয়তোবা একটু পরিবর্তন দেখতে পারি, যারা টস জিতে তারা আগে ব্যাটিং বেছে নিতে পারে। যেহেতু এখন পর্যন্ত উইকেটটাই মিরপুরের সবচেয়ে বেশি আলোচনায় থাকে, এবারও আছে, তবে পজিটিভভাবে মিরপুরের উইকেটে আগামীকাল রান হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখছেন এখন পর্যন্ত ক্রিকেটার, কোচ থেকে যারাই কথা বলেছেন পিচ নিয়ে, তারাই পজিটিভ একটা ভাইব দিচ্ছেন। তো টস জেতার পর সিদ্ধান্তটাও গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে পারে আগামীকাল। তবে দর্শক যাই হোক, একাদশ যাই হোক, টস জেতার পর সিদ্ধান্ত যাই হোক, আমরা দর্শকরা যেটা চাইবো বা মাঠের বাইরে থেকে আমরা যারা টাইগারদের খেলা দেখবো, আমরা যেটা চাইবো সেটা হচ্ছে বাংলাদেশের জয়। কারণ বিশ্বকাপ খেলতে বা অনেক দিন পর বাংলাদেশে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে, বাংলাদেশের জয়টাই সবাই দেখতে চাইবে। পাকিস্তানকে সেই 11 বছর আগে যেই হারের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট
ক্রিকেটে নতুন একটা জোয়ার তৈরি হয়েছিল, নতুন একটা জোয়ার উঠেছিল, সেটাই আবারও দেখতে চাইবে 2026-এ এসে বাংলাদেশের দর্শকেরা। নতুন একটা জোয়ার বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে। বাংলাদেশ ভালো ভালো জয়ে বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চিত করবে। দর্শক, আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব ক্রিকেটের সব খবর নিয়ে। এই মাঠে ম্যাচের সব খবর নিয়ে। তার জন্য আপনাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে ক্রিকেট ফ্রেন্সির সকল প্ল্যাটফর্মে নজর রাখতে হবে। আমি পারভেজ হাসান আপাতত ম্যাচের আগের দিন সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।